ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানার উপর হামলার অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছেন জামায়াতে উলামায়ের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেয়া ও হামলার অভিযোগে মামলা হয়েছে। যারা মব করেছে তারা কেউ অপরিচিত নয়। পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে। অ্যারেস্ট সাথে সাথে করতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু রুমিন ফারহানার উপর আক্রমণের সেই জবাবটা কিন্তু এবার রুমিন ফারহানা দিয়েই দিয়েছেন। হ্যাঁ দর্শক, যে বিএনপি নেতাকর্মীরা রুমিন ফারহানার উপর আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু এবার মামলা দায়েরের পর তাদের মাস্টার মাইন্ড যে সে কিন্তু এবার গ্রেপ্তারের পথে। আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছেন কে কার ইন্ধনে রুমিন ফারহানার উপর হামলা করা হয়েছে এবং রুমিন ফারহানাকে অতর্কিতভাবে সম্মানহানি করা হয়েছে। কারণ দর্শক, রুমিন ফারহানা একবার একটা কথা বলেছিল যে বিএনপি নেতাকর্মীদের জন্য ১৬-১৭ বছর ধরে খেটেছি আমি, সেই বিএনপি নেতাকর্মীরা এখন আমাদের উপর আক্রমণ করছে। আর সেটার বাস্তব প্রমাণও কিন্তু এবার রুমিন ফারহানা পেয়ে গিয়েছে এই আক্রমণটির মাধ্যমেই। আর যার ফলে সে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এবারে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন, যেটা কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। আর তাই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই বিস্তারিত ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। তো খবর করে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার নেতা কর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে বলেছি এবং আমি বলেছি তোমরা মার খাবে কিন্তু পাল্টা হাত তুলবে না। আমার একদম খুব স্ট্রিক্ট নির্দেশনা ছিল। ওখানে যারা মব করেছে তারা কেউ অপরিচিত নয়। পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে। অ্যারেস্ট সাথে সাথে করতে পারত। নিরাপত্তা ব্যবস্থা জিরো ছিল। আমার যেখানে আমি যাই সেটা সংসদ সদস্য বলে না, মানুষের মধ্যে এক ধরনের আনন্দ খুশি তৈরি হয়, মানুষ আসে ছবি তুলতে চায়, যে কারণে হয় কি যে আমি যেখানে যাই না কেন আমার সাথে যারা থাকেন তারা সর্বপ্রথম নিরাপত্তা বিষয়টির দিকেই নজর দেন। এবং যেহেতু আমি এখন নির্বাচিত সংসদ সদস্য, সার্টেনলি আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফে একটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমি সেরকম কিছুই দেখিনি। এবং যেভাবে মব তৈরি করে ৩০-৪০-৫০ জনের একটা গ্রুপ আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দখল নিল শহীদ মিনারের, সেটা খুবই আশ্চর্য। দেখুন, আমার সঙ্গে সেই সময় প্রায় ৫০০-৬০০ লোক উপস্থিত। আমি চাইলে কিন্তু সেখানে একদম খবর করে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার নেতা কর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে বলেছি এবং আমি বলেছি তোমরা মার খাবে কিন্তু পাল্টা হাত তুলবে না। আমার একদম খুব স্ট্রিক্ট নির্দেশনা ছিল যেন কেউ পাল্টা কোনো আঘাত না করে। এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন আমার একজন কর্মী খুব বাজেভাবে আহত হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যাঘাত করিনি, পাল্টা আঘাত করিনি। বাট আনফরচুনেটলি প্রশাসনকে আমি বলবো যে নিরাপত্তা ব্যবস্থায় একটা বিরাট শিথিলতা ছিল, একটা বিরাট ফাঁক ছিল। ওখানে যারা মব করেছে তারা কেউ অপরিচিত নয়। পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে। অ্যারেস্ট সাথে সাথে করতে পারতো, আমাকে সেই জন্য মামলা করতে হলো। এখন মামলা করার পরে অ্যারেস্ট হবে কিনা আমি তাও জানি না, কারণ আমাদের একটা কালচার তৈরি হয়েছে যে পুলিশ আসলে দলীয় বাহিনীর মতো, প্রশাসন দলীয় বাহিনীর মতো কাজ করে। সেখান থেকে আমি এখনো মনে করি না যে খুব ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রশাসন বা পুলিশ আমরা পেয়েছি। এখনো ওই দলীয় মানে ব্যক্তির মতোই কথাবার্তা বলেন, কাজকর্ম করেন। কি আর করা, এটাই বাংলাদেশ। জীবনের মালিক আল্লাহ। যদি নিরাপত্তা ব্যাপারে তো নিশ্চয়ই সাবধানতার ব্যাপার আছে, পুলিশ প্রশাসন কারো সচেতন হতে হবে, সাবধান হতে হবে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় ৫০-৬০ জনের একটা গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। ১২টা বাজে ১০ মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেলিয়ার সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন
তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা, ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল, কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, কি আমি তো আর সরকারি দলের এমপি না, সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া, যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যেই ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে, 1। 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরো বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারত, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, জি, সবার জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না, না আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব, তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ নিরাপত্তার সাথে বাস করতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা লাউড এন্ড ক্লিয়ার এই সরকার দেবে আমি আশা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক, সেটার বিস্তারিত রিপোর্টটা আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণ যাবত। তবে দর্শক, এর পিছনের কারিগরকে সেটা কিন্তু এখনো মূল তথ্যটা বেরিয়ে আসেনি, আর সেটার জন্য কিন্তু রুবিন ফারহানা অপেক্ষা করছেন। কিন্তু তারপরও তিনি অজ্ঞাতনামা হিসেবে কিন্তু বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে, অর্থাৎ 100 থেকে 150-র মধ্যে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু তিনি ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে ফেলেছেন। কারণ দর্শক, রুমিন ফারহানা কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে হাসিনার আমলেও কিন্তু হাসিনাকে কিন্তু দর্শক ভয় পেয়ে কিন্তু কথা বলেনি, আর যার ফলে এখন বিএনপি থেকে যেহেতু তাকে দলচ্যুত করা হয়েছে, অর্থাৎ দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রেও তিনি কিন্তু দুর্বল থাকবেন না আমার যতটুকু মনে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই রুমিন ফারহানার উপর হামলাটুকু নিয়ে আপনার কি মন্তব্য এবং তিনি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন সেই বিষয়টা নিয়ে কি মন্তব্য দর্শক, সেটা অবশ্যই আমাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।